তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে এলআইসি ইন দি বর্ডারল্যান্ডের এপিসোড নাম্বার 4 এর এক্সপ্লেনেশন নিয়ে। তো আপনারা যারা এপিসোড 1 থেকে 3 পর্যন্ত এর এক্সপ্লেনেশন দেখেন নাই তাদেরকে হাইলি রিকমেন্ড করব এপিসোড 1 থেকে 3 এর এক্সপ্লেনেশনটি দেখার জন্য। তাহলে আপনাদের গল্পটি বুঝতে সুবিধা হবে, যেটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন টপিকে যাই। এপিসোডের শুরুতে আমরা উসাকিকে দেখি, যে কিনা একটি ট্র্যাপ তৈরি করে এবং খরগোশ ধরে। প্রথমে তো দেখে মনে হচ্ছিল খরগোশটিকে ছেড়ে দিবে, কিন্তু না, সে খরগোশটিকে ধরে মেরে ফেলে, কেননা এখানে সার্ভাইভ করতে হলে খেতে হবে। এরপর সিন শিফট হয় আর আমরা আরিসুকে দেখি, যে কিনা গতবার দিলের শর্ত এই গেমটি খেলে নিজের সব বন্ধুদের হারিয়ে ফেলেছে, যার কারণে সে তার বাঁচার ইচ্ছাটা ছেড়ে দিয়েছে। তখন সেখান থেকে উসাকি যাচ্ছিল আর সে আরিসুকে দেখে এমন অবস্থায় এবং তার কাছে আসে এবং চেক করে যে সে বেঁচে আছে না মারা গেছে। উসাকি দেখে আরিসু বেঁচে তো আছে, কিন্তু তার মধ্যে নড়াচড়া করার কোনো ইচ্ছা নাই। এরপর উসাকি সেখান থেকে নিজের ক্যাম্পে চলে আসে আর খাবার রান্না করে খায়। তখন দেখি উসাকি তার ক্যাম্পে অনেক কিছু জোগাড় করেছে। আর এটা বলে রাখি যে এখানে পুরা শহরে কোনো বিদ্যুৎ নাই আর ইলেকট্রনিক কোনো কিছু এখানে কাজ করছে না, যদিও বা কিছু কিছু কাজ করছে সেইগুলো ব্যাটারি চালিত। এরপর সকাল হয়ে যায় আর উসাকিকে সেম রাস্তা দিয়ে সামনে যেতে দেখি। আর উসাকি তখন আরিসুকে দেখে, যে কিনা এখনো কালকের মতো রাস্তায় পড়েছিল। এমনকি আরিসু সেখান থেকে একটুও নড়ে নাই, যে রকম পড়েছিল ঠিক তেমনই আছে। এই সিন দেখে উসাকি তার পাস্টে ফিরে যায় আর আমরা এগেন এপিসোড 2 তে দেখা সিন দেখতে পাই, যেখানে সে তার বাবার সাথে পাহাড় চড়ছিল এবং সেই পাহাড়টির উপরে তার বাবার সাথে বসেছিল। তখন উসাকি তার বাবাকে প্রশ্ন করে, যদি কোনোদিন আপনার সামনে গড চলে আসে তাহলে আপনি আপনার কোন উইশটি করবেন? তখন তার বাবা বলে, হে গড, আপনি এই পৃথিবীতে আরো পাহাড় সৃষ্টি করুন, যেসব পাহাড় এখনো পর্যন্ত কেউ উঠেনি। আমি প্রথমে সেই সব জায়গায় যাব আর নতুন নতুন রেকর্ড তৈরি করব। তখন তার বাবা উসাকিকে বলে, যদি তোমার সামনে গড চলে আসে তাহলে তুমি কি উইশ করবে? তখন উসাকি বলে, যেটা যেমন আছে সেটা তেমনই থাক আর পৃথিবী সবাই ভালো থাকুক, কেননা যদি সবকিছু চেঞ্জ হয়ে যায় তাহলে এই পৃথিবীর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায় আর আমরা দেখি অনেকগুলা নিউজ রিপোর্টার যারা কিনা উসাকিকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করতে থাকে, এটা কি সত্য যে আপনার বাবা পৃথিবীর সব থেকে বড় পাহাড় চড়তে যাচ্ছে? তখন উসাকি রুমে চলে আসে আর তার বাবাকে জিজ্ঞেস করে, আপনি কি সত্য সত্য এটা করতে যাচ্ছেন? এটাতে তো অনেক রিস্ক রয়েছে, এমনকি আপনার জীবনও চলে যেতে পারে। তখন তার বাবা বলে, এটা আমি করতে চাইনি, আর যেহেতু এটা নিয়ে কথা উঠেই গেছে তাহলে এটা করতে কোনো সমস্যা নেই। এরপর সে বেরিয়ে পড়ে আর এর কিছুদিনের মধ্যে খবর আসে তার বাবার মৃত্যু হয়ে গেছে। এই খবর শুনে উসাকি অনেক ভেঙে পড়ে, কিন্তু এটির কারণে সে তার জীবনে বাঁচার আর একটি কারণ খুঁজে পায়। এরপর সিন শিফট হয় এবং আমরা আরিসুকে দেখি, যে কিনা এখন উসাকির ক্যাম্পে ছিল। আর আরিসুকে দেখি, যে কিনা এখনো মানসিকভাবে অসুস্থ। তখন উসাকি আরিসুকে কিছু খাবার দেয় আর আরিসুকে বলে, খাবারের সামনে কোনো কষ্ট রাখতে হয় না, আমি তো এখন গেম খেলতে যাচ্ছি, কিন্তু ফিরে এসে যেন দেখি খাবার সব শেষ হয়ে গেছে। উসাকি কি গেম খেলতে যায় এটি তো আমাদের দেখানো হয় না, কিন্তু উসাকি গেম খেলে ফিরে আসে আর এক্সারসাইজ করে যখন ক্যাম্পে ফিরে আসে এবং দেখতে পাই আরিসু তার খাবার পুরাটা শেষ করেছে। এরপর তারা একে অপরের সাথে কথা বলে আর উসাকি বলে, আপনজনের হারানোর কষ্ট আমিও বুঝি, কিন্তু তারা যেতে যেতে আমাদের এটাও শিখিয়ে দিয়ে যায় আমাদের জীবনের মূল্য কি, আর তারা আমাদের জীবনের নতুন উদ্দেশ্য দিয়ে যায়। এরপর উসাকি আরিসুকে জিজ্ঞেস করে, তোমার ভিসার আর কতদিন বাকি আছে? তখন আরিসু বলে, আজ শেষ দিন। ইনফ্যাক্ট উসাকিরও আজ ভিসার শেষ দিন, এর মানে আজও এই দুইজনের গেম খেলতে হবে, যাতে করে তারা তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারে। এরপর তারা দুইজন রাতে একটি টানেলের কাছে যায়, যেখানে এসে দেখতে পায় এটা একটা গেম এরিনা। এরপর তারা ফলো করতে করতে একটি বাসের কাছে আসে এবং যার মধ্যে অলরেডি 3 জন উপস্থিত ছিল, আর এই দুইজনকে মিলিয়ে এই গেমের টোটাল 5 জন প্লেয়ার হয়। এরপর তারা মোবাইল নেয় আর মোবাইলে ইনস্ট্রাকশন আসে, আপনাদের এই গেমের গোল পর্যন্ত পৌঁছাতে হবে, আর এই গেমটির নাম হচ্ছে ডিস্টেন্স। আর এই গেমটি খেলে যে কার্ডটি পাবে সেই কার্ডটির নাম হচ্ছে 4 অফ ক্লাব। এটি জিততে পারলে এদের 4 দিনের ভিসার মেয়াদ বাড়বে, আর এই গেমের টাইম লিমিট হচ্ছে 2 ঘন্টা। তখন সেখানে সবাই ভাবে, গেমের নাম যেহেতু ডিস্টেন্স, এর মানে আমাদের এখান থেকে দূরে যেতে হবে, আর আমাদের ডিস্টেন্স এখন 0। এরপর তারা বাস স্টার্ট করার চেষ্টা করে, যেটা কিনা ডিজেলের মাধ্যমে চলে। তারা দেখে বাসে কোনো ফিউল নেই। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে
তারা দৌড়ে ডিস্টেন্স কভার করবে। কিন্তু এদের মধ্যে একজন যার কিনা পায়ে আঘাত লেগেছে সে বলে তোমরা যাও, আমি এখানে থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করি। কিন্তু তারা তাকে ছেড়ে যেতে চায় না, কেননা তারা একসাথে অনেকগুলো গেম কমপ্লিট করেছে। কিন্তু এদের কাছে আর কোনো অপশনও না থাকায় সেখান থেকে বেরিয়ে পড়ে আর দৌড়াতে দৌড়াতে 5000 মিটারের ওপর ডিস্টেন্স কভার করে নেয়। আর এর কারণে এরা অনেক হাঁপিয়ে যায়। কিন্তু ঠিক তখনই তারা সামনে কিছু পানির বোতল দেখতে পায়। আরিসু পানি খেতে গেলে উসাকি তাকে নিষেধ করে আর বলে এটা এই গেমের একটা ট্র্যাপও হতে পারে, এই পানিতে বিষও থাকতে পারে। এরপর উসাকি তার কাছে থাকা পানির বোতল বের করে আর এরা চারজন পানি খেয়ে কিছুটা বিশ্রাম নেয়। এরপর তারা আবারও দৌড়াতে শুরু করে আর এরই মধ্যে এরা এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেক কার দাঁড়িয়ে ছিল আর সেখানে বিদ্যুৎও ছিল না। এরা কিনা দৌড়ে 7 কিলোমিটার অলরেডি অতিক্রম করে নেয়। ঠিক তখনই দূরে আরিসু কিছু একটা দেখতে পায়। সেই জিনিসটি যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসে তখন তারা দেখে এটি তো একটা প্যান্থার ছিল আর তখন ওই প্যান্থার তাদের উপর হামলা করে দেয়। যদিও এখানে অনেক কার ছিল যার কারণে তারা কারের সাহায্য নিয়ে বাঁচার চেষ্টা করে, কিন্তু তখনই তাদের মধ্যে একজন যার কাছে চাকু ছিল সে বলে আমি এই প্যান্থারকে দেখছি, তোমরা সবাই এখান থেকে চলে যাও আর গেম কমপ্লিট করো। কিন্তু এই বেচারা তো মারা যায়। অপরদিকে আরিসুরা সেখান থেকে পালিয়ে আসে আর দৌড়াতে দৌড়াতে আরিসু একটি ট্রাকে কিছু মোটর সাইকেল দেখে, যেটা দেখে সে সবাইকে বলে এই মোটর সাইকেল গুলো অনেক পুরনো মডেলের, যেগুলো ডিজেল দিয়ে চলে আর এতে কোনো ইলেকট্রিক সার্কিটও নেই। কিন্তু সমস্যা হলো একটিও গাড়িতে চাবি নেই। তখন আরিসু বলে যদি আমরা এই গাড়ির মধ্যে থাকা ডিজেল বাসে ব্যবহার করি তাহলে আমরা অনেক দূরত্ব অতিক্রম করতে পারবো। কিন্তু এরা দেখে এদের কাছে সময় আছে আর মাত্র 1 ঘন্টা। আমি মোটর সাইকেল নিয়ে বাসের কাছে গিয়ে বাস নিয়ে আসছি, তোমরা সামনে দৌড়াতে থাকো। এরপর তারা আলাদা আলাদা চলে যায়। আরিসু যে কিনা অনেক ক্লান্ত তবুও সে হার মানে না, কেননা সে তার বন্ধুদের কথা মনে করে যে সেই দিন আরিসু তাদের জন্য কিছুই করতে পারেনি, কিন্তু আজ যেহেতু করার সুযোগ আছে তাই সে হার মানবে না। এরপর সে দৌড়ে দৌড়ে বাসের কাছে চলে আসে আর অপরদিকে উসাগিরা দৌড়ে পুরা টানেলের শেষে চলে আসে এবং সেখানে বসে আরিসুর জন্য অপেক্ষা করে। কিন্তু তখনও এদের টাইম লিমিট শেষ হয়ে আসে, কিন্তু গেম আদৌ শেষ হয়েছে বা না হয়েছে এর কোনো ইন্ডিকেশন আসে না। ঠিক তখন আমরা দেখি টানেলের কিছু নাট বল্টু খুলে আসে আর পানি বের হতে থাকে। তাদের হাতে গেম শেষ করার জন্য আর মাত্র 3 মিনিট বাকি ছিল আর তারা পানি থেকে বাঁচতে সামনের দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে আরিসু সেই বাস নিয়ে সেখানে চলে আসে আর শেষ সময় তাদেরকে বাসের মধ্যে নিয়ে নেয়। আর একটু দেরি হলে এদের জীবন চলে যেতে পারতো আর এরা 4 জন গেম কমপ্লিট করে নেয়। তখন আরিসু বুঝতে পারে এই বাসটি তাদের গোল ছিল, যেটাতে তারা প্রথম যখন ছিল তখন ডিস্টেন্স 0 লেখা ছিল, মানে আমাদের এখানে থাকতে হতো, আমাদের দূরে যাওয়ার দরকারই ছিল না। আমরা যদি 2 ঘন্টা বাসের মধ্যে থাকতাম তাহলেও গেম জিতে যেতাম, কারোর জীবনও যেত না। এই গেমটি জেতার কারণে এগেইন এদের ভিসার মেয়াদ বেড়ে যায়। এরপর আরিসু আর উসাগি ঠিক করে যে এরা ওয়াকি টকিতে যে বিচের কথা শুনেছে তারা সেই বিচ খুঁজে বের করবে। এরপর তারা বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর এই অসাধারণ সাসপেন্সের সাথে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো আপনাদের এই এপিসোডের এক্সপ্লেনেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমি খুব শীঘ্রই চেষ্টা করবো এপিসোড নাম্বার 5 এর এক্সপ্লেনেশনটি নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকবেন, টাটা।